নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমরা নাম্বার সিস্টেমের বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করেছিলাম। কিছু টপিক রয়ে গেছিল, সেইটা আমরা এই ভিডিওতে কমপ্লিট করব। এই নাম্বার সিস্টেমের থিওরির আগের ভিডিওতে আমরা এই 8টা কনসেপ্টের মধ্যে প্রথম 4টে কনসেপ্ট আলোচনা করেছিলাম। ফ্র্যাকশন সেখানে আলোচনা করেছিলাম, রিপিটিং বা রেকারিং ডেসিমেল, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, নাম্বার স্ট্রাকচার আর ডিভাইসিবিলিটি। আর এখানে আমরা এই লাস্ট 4টে রিমাইন্ডার ক্যালকুলেশন, ইউনিট ডিজিট, অ্যারিথমেটিক প্রোগ্রেশন এবং বেস ভ্যালু মেথড, এই 4টে আলোচনা করব। এখানে বলে নি, আগের যে ভিডিওটা ছিল সেখানে নাম্বার স্ট্রাকচার আর ডিভাইসিবিলিটিতে কেবলমাত্র আমরা কিছু সংখ্যার ডিভাইসিবিলিটি আলোচনা করেছিলাম, যেমন 5, 25, 3, 9, 11 এই জাতীয় সংখ্যাগুলোর করেছিলাম। কিন্তু কোনো ইকুয়েশন বা আইডেন্টিটিতে এর ডিভাইসিবিলিটির কিছু ফর্মুলা সেগুলো করিনি, সেগুলো আমরা রিমাইন্ডার চ্যাপ্টারের জন্য রেখেছিলাম। তো এইটা আমরা আজকে এই ভিডিওতে রিমাইন্ডার ক্যালকুলেশন আন্ডারে সেগুলোকে আমরা দেখব। তো আমাদের ভিডিও এই আলোচনা শুরু করা যাক। রিমাইন্ডার ক্যালকুলেশনে আমাদের মূলত দু ধরনের অঙ্ক পড়ে। একটা থাকে ইকুয়েশন বা আইডেন্টিটি বেসড থাকে, আর বা এইগুলোতে মূলত পাওয়ার বেসড কিছু সংখ্যা দিয়ে দেয়। আর এছাড়া থাকে সিম্পল কোশেন্ট, রিমাইন্ডার, ডিভাইসার বেসড অঙ্ক। তো প্রথমে আমরা কোশেন্ট, রিমাইন্ডার, ডিভাইসার এই বেসড যে থিওরি আছে সেইটা শিখব। তো রিমাইন্ডার বের করার আগে আমরা এই রিমাইন্ডারের একটা থিওরেম জানব। সেটা বলা হয় যে রিমাইন্ডার থিওরেম। রিমাইন্ডার থিওরেমে বলা হয় যে, আমরা দেখে নিই আগে রিমাইন্ডার থিওরেম। রিমাইন্ডার থিওরেমে বলা হয়, ধরে যাক একটা সংখ্যা যদি পি হয়, এটাকে যদি আরেকটা সংখ্যা ডি দিয়ে ভাগ করা হয়, তাহলে আমরা পাবো একটা ভাগফল আর একটা ভাগশেষ বা রিমাইন্ডার। এখানে পি হচ্ছে সংখ্যাটা, নাম্বার, ডি হচ্ছে ডিভাইসার বা ভাজক বাংলায়, এইটা হচ্ছে ভাগফল বা কোশেন্ট, আর এইটা হচ্ছে রিমাইন্ডার। তো এই 4টে জিনিস আছে। এটা কিছুই নয়, আমরা যে এতদিন অঙ্ক করে এসেছি সেইটারই ইকুয়েশনটা আমরা লিখেছি, যেখানে আমরা ডিভাইসার, কোশেন্ট, রিমাইন্ডার আর নাম্বারের মধ্যে রিলেশনশিপটা, এটাকেই রিমাইন্ডার থিওরেম বলা হয়। যেমন ধরা যাক আমরা যদি 28কে 7 দিয়ে ভাগ করি, তাহলে আমার ভাগফল আসবে 4 আর ভাগশেষ আসবে 1, রিমাইন্ডার 1 আসছে। তো এইখানে এইটা হচ্ছে ডি, এইটা হচ্ছে কিউ, এইটাই হচ্ছে আমার নাম্বারটা, আর এইটা হচ্ছে রিমাইন্ডার। তো এইগুলো দেখা গেল। এইখানে আরেকটা প্রপার্টি লক্ষ্য রাখতে হবে, যে রিমাইন্ডারটা সব সময় ডিভাইসারের থেকে ছোট হবে। কারণ যদি ডিভাইসারের থেকে বড় হতো তাহলে আমরা তো আরেকবার ভাগ নিতে পারতাম। সুতরাং রিমাইন্ডার ডিভাইসারের থেকে ছোট হবে। আরেকটা ব্যাপার এখানে বলে নিচ্ছি, যে রিমাইন্ডার যদি ডিভাইসার এবং কোশেন্ট দুটোর থেকেই ছোট হয়, রিমাইন্ডার যদি ডিভাইসার এবং কোশেন্ট দুটোর থেকেই ছোট হয়, তাহলে আমাদের এই দুটোকে ইন্টারচেঞ্জ করলেও কিছু এসে যাবে না। সেখানে আমরা বলতে পারবো না যে কোনটা ডিভাইসার বা কোনটা কোশেন্ট ইকুয়েশনটা দেখে। এর একটা আমরা উদাহরণ দেখছি। ধরে নেওয়া যাক যে 25কে আমরা 7 দিয়ে ভাগ করছি। 7 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ আসছে, আর রিমাইন্ডার কত হচ্ছে 4। এইখানে ডিভাইসার এটা যদি কোশেন্ট ধরি, তাহলে ডিভাইসার এইটা হচ্ছে আর। এখানে দেখতে পাচ্ছি আর ডি এর থেকে ছোট, কিন্তু আর কোশেন্টের থেকে ছোট নয়। তাহলে কিন্তু এইটা আমরা এরকম লিখতে পারবো না যে 25 = 3 × 7 + 4, কারণ দেখাই যাচ্ছে যে 3 যদি 4-এর থেকে এখানে আরেকবার ভাগ যাচ্ছে। অ্যাকচুয়ালি ডিভাইসার থিওরেমের অনুযায়ী একে লিখতে গেলে আমার ইকুয়েশনটা দাঁড়াতো 3 × 8 + 1,
ঠিক আছে? তো এই ব্যাপারটা একটু খেয়াল করা, এগুলো জাস্ট কনসেপ্ট, এর সঙ্গে কোনো কোশ্চেনের কিছু এসে যাবে না। তো এইটা গেল। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমার ওখানে যে লিখেছিলাম রিমাইন্ডার থিওরেমে, একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে এইগুলোই আমি সব এক্স ভিতরে দিয়েছিলাম। এগুলোকে বলা হয় যে এইটা এক্স এর ফাংশন, বা এখানে এক্স এর আমরা একটা পলিনোমিয়াল ইউজ করছি। তো পলিনোমিয়াল বা ফাংশন সম্বন্ধে যদি বুঝতে অসুবিধা হয়, আমি বলবো, একবার সাজেস্ট করছি যে নতুন সিলেবাসের যে ক্লাস 9-এর বইটা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, সেই বইটা একবার হচ্ছে পড়ে নিতে। এখন এখানে নতুন সিলেবাস চেঞ্জের পরে এই নতুন সিলেবাসে পলিনোমিয়াল, সেট তত্ত্বের ধারণা বা লগারিদম, অনেক কিছু নতুন জিনিস এসেছে। তো ওই বইটা যদি হার্ড কপি থাকে কারো কাছ থেকে চেয়ে পড়ে নেওয়া ভালো, অথবা ইবুকও আছে, ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে ইবুক পেয়ে যাবে, আর ওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে ইবুকটা ডাউনলোড করে নিতে পারবে। তো এই গেল হচ্ছে রিমাইন্ডার থিওরেমের কিছু কনসেপ্ট। আর এবারে আমরা দেখব যে কোনো সংখ্যা দেয়া থাকলে কি করে, আমরা তো এরকম স্কুলের মতো ভাগ করে বের করব না পরীক্ষায়, তো আমরা কিভাবে অন্যভাবে কিভাবে হচ্ছে রিমাইন্ডার ক্যালকুলেশন করতে পারি। ধরে নেওয়া যাক যে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, এরকম একটা তিনখানা সংখ্যার যোগফল দেওয়া আছে, এটাকে ডি দিয়ে আমরা ভাগ করছি। তো ডি দিয়ে আমরা যদি এটাকে ভাগ করি, আমরা কি করব, স্কুলে যদি আমরা করতাম এই তিনটেকে সামনে নিতাম, দিয়ে তারপরে আমরা মানে এটাকে ডি দিয়ে ভাগ করতাম। কিন্তু আমরা এখানে করব এদের ইন্ডিভিজুয়াল রিমাইন্ডার বার করব। আগে আমরা এখানে রিমাইন্ডার বার করব, তারপরে আমাদের এখানে যে অপারেশনটা আছে, যোগ দিয়েছে, এটা গুণও থাকতে পারে বিয়োগও থাকতে পারে, সেইটা তারপরে করব। আগে আমরা স্কুলে করতাম, আগে আমরা অপারেশন করতাম, পরে রিমাইন্ডার বার করতাম। এখানে আমরা করব আগে, আগে রিমাইন্ডার বার হবে, পরে অপারেশন হবে। তাহলে এইখানে আমরা যদি আগে রিমাইন্ডার বের করি, ধরে নেই যে এক্স এর জন্য রিমাইন্ডার হচ্ছে আর এক্স, এটা আর ওয়াই, এটা আর জেড, তারপরে আমরা এটাকে যা ডিভিশন দেওয়া আছে ডি দিয়ে, সেইটা হচ্ছে করব। তো এখানে হতে পারে এই তিনটের ভ্যালু মান আবার ডি এর থেকে বড় হতে পারে, সুতরাং আমরা অপারেশনটা আরেকবার ক্যারি ফরওয়ার্ড করব। তো আমরা একটা উদাহরণ দেখে নিই। ধরে নেওয়া যাক যে আমরা 11 সঙ্গে 9 গুণ করেছি, এটাকে আমরা 7 দিয়ে ভাগ করছি। তাহলে আমরা যদি স্কুলে করতাম 99 করতাম, 7 ভাগ করতাম, 7 14 হচ্ছে 98, সুতরাং রিমাইন্ডার হচ্ছে 1। কিন্তু আমি বলছি যে আমরা এখানে আগে ইন্ডিভিজুয়ালি রিমাইন্ডারটা ক্যালকুলেট করব, পরে অপারেশনটা করব। তাহলে ইন্ডিভিজুয়ালি এখানে রিমাইন্ডারটা করলে কি হবে, 4, এইটায় আসবে 2, চলছে আমার দিয়ে, দুটোই হচ্ছে 7-এর থেকে ছোট, সুতরাং এখানে আমরা আর রিমাইন্ডার বের করতে পারবো না। তো আমরা এবার অপারেশনটা আমাদেরকে করতেই হবে। তাহলে 8 বার করলাম, তাহলে এখানে সিম্পল হলো 1। এইবার এইখানে তো গুণটা সহজ বলে কোনো হচ্ছে না, মনে হচ্ছে যে এখানেও তো আমাকে অপারেশনটা করতে হচ্ছে। কিন্তু ধরে নেওয়া যাক যদি এইটা স্কোয়ার থাকতো, তখন এই গুণটা করতে অসুবিধা হতো, আরও বড় সংখ্যা থাকতে পারে, এটা অনেক বড় বড় পাওয়ার দেখে, পরীক্ষায় সাধারণত অনেক বড় বড় পাওয়ার দেয়। সুতরাং আমাদের এই ইন্ডিভিজুয়াল রিমাইন্ডার ক্যালকুলেশন মেথডটা তখন কাজে লাগবে। এটাকে ধরে নেওয়া স্কোয়ার, এটাকে এটারও স্কোয়ার হবে। তাহলে আমরা এখনও এটা গুণ করব না, আমরা এটাকে আরও ভাঙবো। এইটা হচ্ছে তোমার 4 আর 7, এইটা থেকে রিমাইন্ডারটা কত আসছে 14, এটা 2, আর এইটা থেকে তো 4 তো 7-এর থেকে ছোট আছে, সুতরাং 4ই রিমাইন্ডার। তাহলে আমার আসছে 8, 7 আসছে, তাহলে রিমাইন্ডার হচ্ছে আমার 1। এখানেও আমার রিমাইন্ডার 1 আসছে, ঠিক আছে? তো এইভাবে আমরা বুঝতে পারলাম যে আমরা রিমাইন্ডার ক্যালকুলেশনের সময় আগে আমরা অপারেশনটা করব না, আগে আমরা ইন্ডিভিজুয়ালি রিমাইন্ডারটা বের করব, তারপরে আমরা অপারেশনটা করব। ঠিক আছে? এইবার যে আমরা আগের ভিডিওতে যে ডিভাইসিবিলিটি, সেখানে শুধু নাম্বারের করেছিলাম, এখানে কিছু আমরা আইডেন্টিটি ডিভাইসিবিলিটি চেক করব। রিমাইন্ডার সেকশানে করছি, কারণ রিমাইন্ডারেরই একটা স্পেশাল কেস হচ্ছে ডিভাইসিবিলিটি। যখন রিমাইন্ডার 0 হয় তখন সেটাকে আমরা ডিভাইসিবিলিটি বলি। সুতরাং এই আইডেন্টিটিগুলো আমরা এখানে দেখব। আচ্ছা, তবে এই আইডেন্টিটিগুলো করার আগে আরও দুটো রিমাইন্ডারের কনসেপ্ট একটু বলে নিই।
সেটা হচ্ছে পজিটিভ রিমাইন্ডার আর নেগেটিভ রিমাইন্ডার। পজিটিভ রিমাইন্ডার আর নেগেটিভ রিমাইন্ডার। পজিটিভ রিমাইন্ডার হচ্ছে এতদিন আমরা স্কুল লেভেলে যে সমস্ত রিমাইন্ডার বার করেছি সেগুলো সবই পজিটিভ রিমাইন্ডার। নেগেটিভ রিমাইন্ডার হচ্ছে পজিটিভ রিমাইন্ডার থেকে যদি আমরা ডিভাইসারটাকে বিয়োগ করি তাহলে আমরা পাবো নেগেটিভ রিমাইন্ডার। একটা উদাহরণের সঙ্গে আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। ধরা যাক আমি 33কে 7 দিয়ে ভাগ করছি। তো 33কে 7 দিয়ে ভাগ করলে আমি যদি এটা থেকে এমনিতে তো ডিভাইসেবল হচ্ছে না, তাহলে এখান থেকে আমি যদি রিমাইন্ডারটা বিয়োগ করি তাহলে সেটা 7 দিয়ে ডিভাইসেবল হবে। তো এখানে রিমাইন্ডার আমি জানি যে 5 হচ্ছে, 5 যদি বিয়োগ করি এটা আসবে 28/7, তাহলে সেইটা ডিভাইসেবল হচ্ছে। এইটাই হচ্ছে পজিটিভ রিমাইন্ডার বা সাধারণ রিমাইন্ডার। কিছু বলে না দেয়া থাকলে অবশ্যই সেইটা পজিটিভ রিমাইন্ডার হবে। আর আরেকটা করে যদি দেখি যে 33 থেকে আমরা যদি -2 বিয়োগ করি, -2 দিয়ে যদি বিয়োগ করি, এই উপরেরটা দাঁড়াবে 35, সেটা 7 দিয়ে ডিভাইসেবল হচ্ছে, আর ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, রিমাইন্ডার 0 হচ্ছে রিমাইন্ডার। তো এইখানে যখন এইটা নেগেটিভ কিছু বিয়োগ করলে সেইটা ডিভাইসেবিলিটি করা হয়, সেইটাকে বলা হয় নেগেটিভ রিমাইন্ডার। কারণ এর সামনে একটা নেগেটিভ সাইন আছে, এখানে একটা নেগেটিভ সাইন আছে, তাহলে এটাকে বলা হয় নেগেটিভ রিমাইন্ডার। আর একটা ব্যাপার এখানে লক্ষণীয় যে পজিটিভ রিমাইন্ডার আর নেগেটিভ রিমাইন্ডার এই দুটোর সমষ্টি সবসময় ডিভাইসার হবে। এই কোয়েশ্চেন থেকে দেখলেই বোঝা যাবে, এটা এদিকে নিয়ে এলে যে এই দুটোর সমষ্টি সবসময় ডিভাইসার দেবে। তো এই পজিটিভ রিমাইন্ডার আর নেগেটিভ রিমাইন্ডারের কনসেপ্ট দিয়ে আমরা আগে যে সমস্ত প্রবলেম দেখলাম সেইগুলো আরও সহজে সলভ করা যাবে। দেখা যাক একটা প্রবলেম আমি ধরি, 6-এর সঙ্গে 48 গুণ করছি, এটাকে আমি 7 দিয়ে ভাগ করছি, আমি জানতে চাইছি যে রিমাইন্ডার কত। তো এইটা যদি আমি পজিটিভ রিমাইন্ডার মেথডে করতাম এটা কি হতো, এটা তো 7-এর থেকে কম আছে, তাহলে এইটাই রিমাইন্ডার। আর ইন্ডিভিজুয়ালি আমাদেরকে রিমাইন্ডারগুলো ক্যালকুলেট করে নিচ্ছি, যেটা একটু আগে আমরা শুনেছি। আগে আমরা রিমাইন্ডার ক্যালকুলেট করব ইন্ডিভিজুয়ালি, তারপরে আমরা অপারেশন এখানে গুণ আছে সেটা করব। তো 48-এ পজিটিভ রিমাইন্ডার কত হবে, 6, 6-7 42, তাহলে 6 থাকছে, তাহলে 6 হচ্ছে পজিটিভ রিমাইন্ডার। দুটোই 7-এর থেকে ছোট আছে, তাহলে আমাদেরকে অপারেশনটা এবার করতেই হবে, সেটা হচ্ছে 36 গুণ করলে, তাহলে এখান থেকে আমার রিমাইন্ডার আসছে 1, 7-5 35, 1 হচ্ছে আমার রিমাইন্ডার। রিমাইন্ডার আমরা সবসময় আলটিমেটলি পজিটিভেই বার করব, ক্যালকুলেশনের জন্য নেগেটিভ রিমাইন্ডার আমরা ধরতে পারি। তো এটা যদি আমরা নেগেটিভ রিমাইন্ডার ধরেই অঙ্কটা করি তাতেও আমাদের হবে ইন্ডিভিজুয়ালি এর নেগেটিভ রিমাইন্ডার কত, -1, আর এটা 7-7 49, এরও নেগেটিভ রিমাইন্ডার হচ্ছে -1। তাহলে এখান থেকে -1 গুণ করলে 1 দাঁড়াচ্ছে, তাহলে আমাদের যে কোনো মেথডেই করি উত্তর একই আসছে। তাহলে এইরকমভাবে আমরা কিছু অঙ্কে সিম্পলিফাই করতে পারি। যেখানে পজিটিভ রিমাইন্ডার ধরলে সুবিধা হবে সেখানে আমরা পজিটিভ রিমাইন্ডার করব, যেখানে নেগেটিভ রিমাইন্ডার করলে সুবিধা হবে সেখানে আমরা নেগেটিভ রিমাইন্ডার করব। ঠিক আছে, এর আরেকটা আমি অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। সেটা হচ্ছে ধরো যে এরকম টাইপের কিছু অঙ্ক থাকে, এক্স এর মাথায় একটা পাওয়ার আছে, কিছু একটা আরবিটারি এম ধরে নিলাম, নিচে আছে এক্স প্লাস -1, কখনো প্লাস থাকে কখনো মাইনাস থাকে। এই জাতীয় অঙ্কগুলো আমি কি করে করব, এইখানে আমরা এই পজিটিভ রিমাইন্ডারের কনসেপ্টটা দিয়ে খুব সহজেই অঙ্কগুলোকে করে নিতে পারবো। একটা উদাহরণ দেখাচ্ছি, ধরা যাক আমি 4 এখানে 4 আছে, আর নিচে আমি এইটাকে 5 দিয়ে ভাগ করছি। তাহলে এইখানে প্রতিটা কেসে এটা তো 4টে 4 গুণ হয়ে আছে, 4টে 4 গুণ আছে, প্রতিটা কেসে 5-এর সঙ্গে -1 হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার, তাহলে 4 বার -1 থাকবে, তাহলে 4 নিয়ে নেব, তাহলে এইটা তো 1 আসছে, তার মানে রিমাইন্ডার হচ্ছে আমার 1, রিমাইন্ডার আমার 1 আসছে এইখানে। আবার এইটা এরকমও থাকতে পারে, 6 হচ্ছে ধরা যাক 4 আছে, আর এখানে আমরা 5 করছি, তাহলে এইখানে কি হবে যে এইখানে হচ্ছে পজিটিভ রিমাইন্ডার আছে 1, এর 4 হবে 5, তো এটা একই আসছে, তাহলে এখানেও পজিটিভ রিমাইন্ডার আসছে 1। ঠিক আছে, আরেকটা আমরা একটা দেখি যে একটু এটা অডে নিই, ধরে নিই যে 4 আছে 3, আমরা একে 3 দিয়ে ভাগ করছি বা 3 দিয়ে ভাগ করছি, তো এখানেও তো 64 আসবে 3, এখানেও
21 একই আসবে, এটা নয়। আচ্ছা 4 টু দি পাওয়ার কিউবকে আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে এখানে আসছে মাইনাস। আমি বলতে চাইছি যে দেখাচ্ছি যে এইখানে নেগেটিভ এলে কি হবে, কিউব আসছে 5, তাহলে এখানে -1 আসছে 5। তো -1 আমরা একটু আগে দেখেছি যে -1 তো এটা হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার, তো আমরা তো আলটিমেটলি উত্তরটা পজিটিভ রিমাইন্ডারে কনভার্ট করব, তো এদের থেকে এদের ডিফারেন্সটা নিয়ে নিতে হবে। ডিফারেন্স কত হচ্ছে 4, তাহলে পজিটিভ রিমাইন্ডারটাতে 4, 4-এর কিউব আমরা তো জানি 64, তাকে 5 দিয়ে ভাগ করলে 4ই উত্তর আসবে, রিমাইন্ডার 4 আসবে, রিমাইন্ডার 4 আসবে। তাহলে আমাদের এই মেথড ঠিকই আছে এইখানে। তাহলে আমাদের এই রিমাইন্ডার ক্যালকুলেশনের মোটামুটি বেশ কিছু কনসেপ্ট আমরা শিখলাম, ঠিক আছে। এইবারে আমরা যে ওই যে আইডেন্টিটি আছে তার কয়েকটা ডিভাইসিবিলিটি রুল আছে, সেগুলো আমরা একটু স্টাডি করব। আইডেন্টিটি আমি 3টে রুল আপাতত লিখেছি এইখানে। এক্স টু দি পাওয়ার এন আর ওয়াই টু দি মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, এইটা সবসময় এক্স মাইনাস ওয়াই দিয়ে ডিভাইসেবল হবে, এনের যে কোনো ভ্যালুর জন্যই ডিভাইসেবল হবে। এই রাশিটা সবসময় এক্স মাইনাস ওয়াই দিয়ে ডিভাইসেবল হবে যে কোনো এনের জন্যে। আর এই রাশিটা এক্স প্লাস ওয়াই দিয়ে ডিভাইসেবল কখন হবে, যখন এন হচ্ছে ইভেন হবে, এন যখন জোড় হবে তখন এইটা এক্স প্লাস ওয়াই দিয়ে ডিভাইসেবল হবে। এক্স মাইনাস ওয়াই যে কোনো এনের জন্যই হবে, কিন্তু এক্স প্লাস ওয়াই হতে গেলে এটাকে ইভেন হতে হবে। আর এইটারই পজিটিভ কোয়ান্টিটি এখানে লিখেছি, আইডেন্টিটি লিখেছি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, এটা এক্স প্লাস ওয়াই দিয়ে তখনই ডিভাইসেবল হবে যদি এন বিজোড় হয়, অড হয়। আর এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন, এনে যাই ভ্যালু হোক, এটা কিন্তু কখনোই ডিভাইসেবল হবে না এক্স মাইনাস ওয়াই দিয়ে, ঠিক আছে। তো এইগুলো আমি প্রুভ করব না, কিন্তু আমরা এইগুলো ধরো এই রুলগুলো আমি ভুলে গেলাম, কিন্তু এগুলো আমরা আমাদের পরিচিত আইডেন্টিটি দিয়ে একবার সহজেই ঝালিয়ে নিলে এগুলো আমাদের দীর্ঘদিন মনে থাকবে। দেখি একবার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে এই আইডেন্টিটিকে আমি এখানে এন সমান 2 বসালাম। এখানে এন ন্যাচারাল নাম্বার, যে কোনো 1 থেকে 2 যে কোনো ন্যাচারাল নাম্বার নিতে পারি, তাহলে এখানে আমরা 2 নিলাম প্রথমে। তো এইটা যদি 2 নিই এক্স প্লাস ওয়াই আসছে, আর এটা এক্স মাইনাস ওয়াই আসছে। তো এইটা যেহেতু দেখো প্রথমে দেখছি এটা ইভেন, তাহলে এক্স প্লাস ওয়াই দিয়ে ডিভাইসেবল হচ্ছে। এইটা আমার সেকেন্ড তথ্যটা হচ্ছে আমার এখানে ট্রু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আর এক্স মাইনাস ওয়াই এখানে আছে, তো প্রথমটাও আমরা ঠিক এখানে আছে যে দেখতে পাচ্ছি। আচ্ছা এক্স টু দি পাওয়ার এক্স কিউব মাইনাস ওয়াই কিউব যদি হয়, সেটাকে আমরা লিখব এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে যদি এটা দেখা যাচ্ছে যে যদি অড হয় তখন কিন্তু এক্স প্লাস ওয়াই দিয়ে ডিভাইসেবল না, ওই জন্য এখানে আমি লিখিনি। কিন্তু এক্স মাইনাস ওয়াই ইভেনের জন্যও হচ্ছে ডিভাইসেবল হয়েছিল, অডের জন্য ডিভাইসেবল হচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা হোল্ড করছে। আর লাস্টেরটা আমরা একবার দেখে নিই। এইটা বলেছে অড হলে এক্স প্লাস ওয়াই দিয়ে ডিভাইসেবল হবে, তো এটাকে আমরা ভাঙলে ফর্মুলা তো জানাই আছে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এই আমাদের হচ্ছে পরিচিত ফর্মুলা। তো এইখানে দেখতে পাচ্ছি যেহেতু অড আছে অমনি এটা এক্স প্লাস ওয়াই দিয়ে ডিভাইসেবল হচ্ছে, কিন্তু এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি হয় সেটাকে আমরা তো ফ্যাক্টরাইজ করতে পারবো না, সুতরাং এগুলোর ডিভাইসেবিলিটির কোনো প্রশ্ন নেই। আর এখানে কখনোই এটা যদি প্লাস থাকে এখানটা, এটা এক্স মাইনাস ওয়াই দিয়ে ডিভাইসেবল কখনোই হবে না, ঠিক আছে। এই বেশ কটা রুল আমরা কিছু অঙ্কে কাজে লাগাবো, তো যখন আমরা অঙ্ক করব সেখানে দেখব যে এইভাবে কি কি কাজে লাগছে। আর রিমাইন্ডার ক্যালকুলেশনের কনসেপ্ট মোটামুটি শেষ। এখানে আমরা দেখি কিছু প্রবলেম আমরা দেখি কষার চেষ্টা করি। বলেছে যে একটা নাম্বার আছে যেটাকে 296 দিয়ে ডিভাইড করা হয়েছে, তার ফলে একটা রিমাইন্ডার দিয়েছে 75 রিমাইন্ডার দিয়েছে। তাহলে আমরা এই কোশ্চেনটা লিখতে পারি, এটা নাম্বার যদি হয় এটা 296 হচ্ছে ডিভাইসার, একটা কোশ্চেন্ট আসবে আর রিমাইন্ডার হয়েছে 75। তাহলে বলছে যে ওই সেম সংখ্যাটাকে যদি 37 দিয়ে ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কত হবে। তাহলে আমি আসলে তো এইটাই করছি, 37 দিয়ে ভাগ করছি। তো এইটাকে আমি যদি 37 দিয়ে ভাগ করি, এই পোর্শনটায় যদি এই 296, কোশ্চেনটা তো আমার জানা নেই, 296 যদি 37 দিয়ে ভাগ যায় এখান থেকে রিমাইন্ডার 0 আসবে। তার মানে এই পোর্শন থেকে যেটা রিমাইন্ডার আসবে সেইটাই আমার উত্তর হবে। তো 296 37 দিয়ে ভাগ যায় কি 7
হ্যাঁ 37-এর সঙ্গে 8 গুণ করলে 296 আসছে, সুতরাং এই পোর্শন থেকে রিমাইন্ডার 0 আসছে। তাহলে 37 থেকে 75-এর সঙ্গে ভাগ করলে রিমাইন্ডার কত? 37 দুগুণে 74, তাহলে রিমাইন্ডার আসছে 1। তার মানে আলটিমেটলি ওই সংখ্যাটাকে দিয়ে যদি আমি ভাগ করি এইটা দিয়ে, রিমাইন্ডার আসছে আমার 1। তাহলে উত্তর হচ্ছে একেরটা 1 উত্তর হচ্ছে। তার মানে এই জাতীয় অঙ্কগুলো আমরা এরকম কয়েকটা উদাহরণ দেখলেই দেখবে যে এইখানে এই যে এই নাম্বারটাকে দিয়ে ডিভাইসিবিলিটি চেক করতে লাগে, কিন্তু অ্যাকচুয়ালি চেক করতে লাগে না, কারণ ওটা দেয়াই থাকবে। তার মানে আসলে উত্তরটা আমাদেরকে বের করতে হবে যে এইখানে প্রথম যে রিমাইন্ডারটা হবে সেইটাকে দিয়ে সেকেন্ড যে নাম্বারটা ডিভাইসিবিলিটি চেক করতে বলেছে সেটা দিয়ে ভাগ করলে তাদের যে রিমাইন্ডার হবে সেইটাই উত্তর হবে। ঠিক আছে, এই জাতীয় আরও কিছু প্রবলেম আমরা যখন প্রবলেম কষবো দেখার চেষ্টা করব। রিমাইন্ডার ক্যালকুলেশন এখানে থামলো, এরপরে আমরা ইউনিট ডিজিট শুরু করব। ইউনিট ডিজিট বা একক স্থানের অঙ্ক নির্ণয় করতে গেলে আমরা কিছু সংখ্যার প্যাটার্ন স্টাডি করব। প্যাটার্ন বলতে আমরা দেখব যে 1 2 3 4 5 6 7 8 9 10 এই সংখ্যাগুলোর পাওয়ার বাড়লে কিভাবে এদের লাস্ট ডিজিটটা চেঞ্জ হয়। এখানে আমরা একটা ব্যাপার দেখব যে এই যে কোনো সংখ্যারই যদি আমরা তাদের পাওয়ার বাড়াতে থাকি সেইটা 4 ঘর বাড়ার পর 4 নাম্বার বাড়ার পর সেটা আবার রিপিট করতে থাকে। মানে বলছি ধরা যাক যে 3 টু দি পাওয়ার 1 আছে, 3 টু দি পাওয়ার 3 স্কোয়ার আছে, 3 কিউব আছে, 3 টু দি পাওয়ার 4 আছে, 3 টু দি পাওয়ার 5 আছে, 3 টু দি পাওয়ার 6 আছে। এইগুলো 4 ঘর অন্তর অন্তর এদের লাস্ট ডিজিটগুলো সেগুলো রিপিট করবে। এইটার ভ্যালু আমরা 3 হবে, লাস্ট ডিজিট তো ধর একটাই ডিজিট আছে, তো লাস্ট ডিজিট 3, একক স্থানের অঙ্ক 3। এটা 9, এটা 27, লাস্ট ডিজিট 7, এটা 81 81, এটার 1, এইটা 243 243, লাস্টে 3 আছে, আর এইটা আছে 729 729, লাস্টে 9 আছে। দেখো যে এখানে 1-এর সঙ্গে 5-এর যেটা আছে তার লাস্ট ডিজিটটা রিপিট করেছে, এখানে 2-এর সঙ্গে 6-এর যেটা আছে রিপিট হয়েছে, এর সঙ্গে যদি আবার 3 গুণ করতাম লাস্টে 1 আসতো, এদিকে কিছু একটা হতো। তাহলে এইটার সঙ্গেও এই 4-এর যেটা 3/7, সেই 4 অন্তর অন্তর এখানে পাওয়ারে 4-এর গ্যাপ আছে, পাওয়ারে 4-এর গ্যাপ আছে, সেইগুলো রিপিট করছে। এইগুলো অন্য 3 4 5 যেখানেই কাজে লাগবে সেখানেই এইটা 4 অন্তর অন্তর রিপিট করছে। আর এখানে আরেকটা ব্যাপার বলে দিই যে 1 যদি কোনো সংখ্যার পিছনে থাকে সেইখানে সবসময় যতই পাওয়ার নাও লাস্ট ডিজিট সবসময় একই হবে। সিমিলারলি 5-এর ক্ষেত্রে সবসময় 5 হবে এবং 6-এর ক্ষেত্রে 6 হবে। বাকি 2 3 4 আর ওদিকে 7 8 9 এইগুলোতেই হচ্ছে পাওয়ার বাড়ার সঙ্গে সঙ্গে কন্টিনিউয়াস চেঞ্জ করতে থাকে এবং 4 ঘর পর পর ওরা রিপিট করে। এইবার আমরা আরেকটা ব্যাপার দেখব যে কোনো সংখ্যা তার দশক শতক বা সহস্র যেই পজিশনই যাই কিছু থাকুক তার লাস্ট ডিজিট তার যাই পাওয়ারই নেওয়া হোক বা অন্য কোনো সংখ্যার সঙ্গে গুণ করা হোক, তো সেইটা লাস্ট ডিজিটটা নির্ণয় করে একক স্থানের অঙ্ক। যদি আমি একটা সংখ্যা থাকে 243, এর সঙ্গে যদি আমি 37 দিয়ে গুণ করি, তো এখানে কি আছে বা এদিকে কি আছে এটার সঙ্গে লাস্ট ডিজিট নির্ধারণ হবে না, কিন্তু লাস্ট ডিজিট একক স্থানের অঙ্করা ডিসাইড করে। তো 3 7 21, লাস্ট ডিজিট 1 হবে, এদিকে কি হলো সেটা আমি বলতে পারবো না না গুণ করে, কিন্তু লাস্টে 1 আসবে সেইটা। তো কোনো কিছুর পাওয়ার তো আসলে তো গুণই করা, 243কে আরও দুবার নিজের সঙ্গে গুণ করলে আমরা কিউব পাবো, তো সেইটায় আলটিমেটলি 3-এর কিউবের যা প্রপার্টি আছে সেইটাই আমরা শো করব। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো আগে যেই প্যাটার্নগুলো দেখলাম সেই প্যাটার্নগুলো এই ক্যালকুলেশনে হচ্ছে কাজে লাগবে। তাহলে আমরা একটা সিম্পল ক্যালকুলেশন করি। ধরে নেওয়া যাক আমরা একটা মান আমি লিখি যে 12 টু দি পাওয়ার 5, এইটার হচ্ছে আমি লাস্ট ডিজিট যদি ক্যালকুলেট করি, তো আমি কি করব, প্রথমে পাওয়ার যেটা আছে সেই পাওয়ারটাকে হচ্ছে 4 দিয়ে ভাগ করব। 4 ঘর অন্তর অন্তর তো রিপিট করে, সুতরাং 4 দিয়ে ভাগ করলে যেটা পজিটিভ রিমাইন্ডার আসবে সেইটাও যা আসবে, আর এই পাওয়ারে যেটা আছে সেইটাও একই থাকবে, সেটাই রিপিটেশন হবে। তাহলে 4-এর সঙ্গে এখানে যদি 5কে আমি যদি 4 দিয়ে ভাগ করি, পজিটিভ রিমাইন্ডার আসছে 1, তো আমরা তো পজিটিভ রিমাইন্ডার কথাটা আমি আর বলবো না, কারণ আমরা রিমাইন্ডার বলতে পজিটিভ রিমাইন্ডারই বুঝি। তাহলে 1 আসছে, তার মানে 12 টু দি পাওয়ার 5 যা এর হচ্ছে লাস্টে যা আসবে 12 টু দি পাওয়ার 1,
শুধু 12তেও তাই আসবে, তার লাস্টে 2 আছে, তার মানে উত্তর 2 হবে। আমি যদি এটার মান ক্যালকুলেটরে ক্যালকুলেট করি, এটা আসছে 2 4 8 8 3 2, তাহলে আমার উত্তর ঠিকই আছে। ঠিক আছে, তো এই বেসিসেই কিছু অঙ্ক পড়ে। তাহলে আমরা যাই যত বড় সংখ্যাই থাকুক আর তার যত বড়ই পাওয়ারে কিছু থাকুক, এখানে যত বড়ই পাওয়ারে থাকুক আর এখানে যাই কিছুই থাকুক, আলটিমেটলি যদি তার এন্ডে আমরা যদি পি আছে, এই যে সংখ্যাটা আছে এইটাকে আমরা প্রথমে 4 দিয়ে ভাগ করব, এখান থেকে যে রিমাইন্ডারটা আসবে তারপর 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার তো 1 2 3 আর 0, মানে ভাগও যেতে পারে, তাহলে এইগুলোই হচ্ছে আসবে। তার মানে এই লাস্ট সংখ্যাটার, তার মানে পি টু দি পাওয়ার 0, পি টু 1, পি স্কোয়ার আর পি কিউব, এইটাই ডিসাইড করবে এই টোটাল রাশিটার লাস্ট ডিজিট কি। ঠিক আছে, এরকম আমরা একটা অঙ্ক এখানে দেখব। এছাড়া তার আগে আমি আরেকটা হচ্ছে বলি, যেটা এই রিমাইন্ডারে এই ধরনের এই ইউনিট ডিজিটে ক্যালকুলেশন করাতে ছাড়া আরেকটা অঙ্ক পড়ে, সেইটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল বেসড। ফ্যাক্টোরিয়াল বেসড কিছু অঙ্ক পড়ে, তাতে বলা হয় যে লাস্টে কতগুলো জিরো আছে। তো লাস্টে কতগুলো জিরো আছে মানে অ্যাকচুয়ালি জানতে চাইছে যে কতবার সেটা 10 দিয়ে ভাগ যায়। যতবার 10 দিয়ে ভাগ যাবে ততগুলোই শূন্য আছে। একটা সংখ্যা এর পিছনে কতগুলো জিরো আছে এইটা আমি বলতে পারি যে এটা কতবার 10 দিয়ে যাচ্ছে, দুবার 10 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এর পিছনে দুটো শূন্য আছে। তো এই কনসেপ্টটা লাগিয়ে আমার ইউনিট ডিজিট এই চ্যাপ্টার থেকে আরও কিছু এরকম অঙ্ক পড়ে, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় যে 1 থেকে স্বাভাবিক সংখ্যা গুণ করতে করতে এন অবধি গুণফল, সেটাকে বলা হয় এন এর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে আমি যদি 3 এর ফ্যাক্টোরিয়াল বলি, সেটা অ্যাকচুয়ালি 1 2 3 মানে হচ্ছে 6। যদি 4 এর ফ্যাক্টোরিয়াল করি, সেটা হচ্ছে 3 এর ফ্যাক্টোরিয়াল তো অলরেডি আছে, তার সঙ্গে 4 গুণ করব, 24 আসছে, 3 এর ফ্যাক্টোরিয়াল 6। 5 এর ফ্যাক্টোরিয়ালে 4 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 5, এইটা আসছে 24 গুণে 5 120। 6 এর ফ্যাক্টোরিয়ালে আসবে, আমি এর সঙ্গে গুণ করবো, 6 গুণ করলে 720। তার মানে একটা ব্যাপার দেখা যাচ্ছে, আর 2 ফ্যাক্টোরিয়াল তো 2। তাহলে যে 5 এর ফ্যাক্টোরিয়ালের পর থেকে লাস্টে একটা করে শূন্য আসছে, কেন আসছে এইটা একটু আমরা দেখলেই বুঝতে পারবো যে লাস্টে শূন্য কোনো সংখ্যায় কখন আসবে। এরকম যদি গুণ হয়ে থাকে লাস্টে শূন্য কখন আসবে, যদি সেই সংখ্যাটার মধ্যে একটা 5 থাকে, তাহলে কারণ 2 তো অনেক আছে, 2 তো এইখানে 2 আছে, এইখানে 4-এ দুখানা 2 আছে, 2 অ্যাবান্ডেন্ট আছে, 2 প্রচুর পরিমাণে আছে, কিন্তু 5 নেই। 5 যতগুলো থাকবে সেইটার উপর নির্ভর করবে যে কতগুলো তাতে জিরো থাকবে এই ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে। তাহলে আমাকে এরকম পরীক্ষায় প্রশ্ন পড়ে যে 10 ফ্যাক্টোরিয়ালের লাস্টে কতগুলো শূন্য থাকবে। ঠিক আছে, তাহলে এইটা বোঝার জন্যে আমরা বুঝতে পারি যে এখানে যদি আমরা এক্সপ্যান্ড করি, 5 কোথায় পাবো, 1 থেকে গুণ হতে হতে গেছে, 5-এ একটা পাবো, আর এই 10-এ আর একটা 5 লুকিয়ে আছে, 5 × 2 আছে, তাহলে এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে, তাহলে দুটো 5 আছে, তার মানে 10 ফ্যাক্টোরিয়ালে দুখানা 0 হবে। ঠিক আছে, 10 ফ্যাক্টোরিয়ালের মানটা আমরা যদি লিখি ক্যালকুলেটারে বসালে তবে বিরাট বড় গুণ, 3628800, তাহলে দুখানা 0 আছে, যেটা আমরা যদি ক্যালকুলেট করছি। তো আমাদের যদি যখন এরকম খুব বড় সংখ্যা দিয়ে, এটা 10 ফ্যাক্টোরিয়াল দিয়েছে, যদি 250 ফ্যাক্টোরিয়াল 300 ফ্যাক্টোরিয়াল 1000 ফ্যাক্টোরিয়াল দিয়ে দেয় বা 100 ফ্যাক্টোরিয়াল দিয়ে দেয়, তখন তো আমরা এরকম বসে বসে পরীক্ষায় ক্যালকুলেট করব না, তো আমাদের কিছু রেডিমেড মেথড দরকার। তো সেইটা আমরা হচ্ছে একবার দেখি যে কিভাবে এরকম বড় ফ্যাক্টোরিয়াল দেওয়া থাকলে আমরা চট করে সেখানে লাস্টে কতগুলো শূন্য আছে সেগুলো বার করতে পারবো। তো ধরা যাক যে আমরা 10 ফ্যাক্টোরিয়ালে দেখলাম দুটো শূন্য, আচ্ছা 13 ফ্যাক্টোরিয়ালে কতগুলো শূন্য হবে, 13 ফ্যাক্টোরিয়ালেও দুখানা শূন্য হবে, দুটো 20 হবে। কেন, কারণ 13 অবধি গুণ করলে সেই একটাই 5 থাকবে আর একটা 10 থাকবে, দুটো 5 আসবে, তার মানে দুটো 0 হবে। আচ্ছা 15 ফ্যাক্টোরিয়াল কতগুলো থাকবে, 3টে 0 থাকবে, 5-এ একবার আসবে, 10-এ একবার আসবে, একবার 15-এ একবার আসবে, তাহলে 3টে 0, আর 2 তো সাফিসিয়েন্ট আছে, তাহলে 3টে 0 হবে। এইবার একটা আছে ব্যাপার, 15 থেকে আপ টু 19 অবধি সব জায়গাতেই আবার 3টে 0 থাকবে, 20 ফ্যাক্টোরিয়ালে গিয়ে 4টে 0 হবে, 5-এ একটা থাকবে, 10-এ একটা থাকবে, 15-এ একটা থাকবে, 20-তে একটা থাকবে। কিন্তু এই ব্যাপারটা হবে 25 ফ্যাক্টোরিয়ালে গিয়ে কিন্তু 5টা হবে না, অ্যাকচুয়ালি 6টা 0 হবে। কেন, কারণ 25-এ দুটো 5 আছে, এক থেকে গুণ করতে করতে গেছি এরকম, এখানে 5 আছে, আবার গুণ করতে করতে এখানে 10 আছে, এখানে করতে করতে 15, এখানে 20,
এইখানে 25 আছে। তো এখানে এইখানে তো 4টে 5 আছে, তাহলে এই হিসাব মতো এখানে আরেকটা 5 হতো, 5টা 5 হতো, কিন্তু 25 থাকার জন্য 25 ইটসেলফ আরেকটা 5 থাকার জন্য তাহলে আমার হচ্ছে টোটাল 6টা 5 হবে। তাহলে 6টা 5 হলে 6টা শূন্য হবে, 25 ফ্যাক্টোরিয়ালে 6টা শূন্য হবে। তার মানে আমরা আবার কোনো সংখ্যা আমরা বুঝতে পারি যে এইটা ব্যাপারটা 25-এ দুটো 5 আছে কেন, এটা 5-এর স্কোয়ার বলেই আছে। তার মানে কোনো সংখ্যা এত বড় হতে পারে, তাতে 5-এর কিউবও থাকতে পারে, কোনোটা 5^4ও থাকতে পারে। তাহলে আলটিমেটলি আমরা সহজে বের করার জন্য আমরা কি করব, 25 ফ্যাক্টোরিয়াল, এখানে যদি আমার কতগুলো জিরো আছে বার করতে বলে, এখানে আমার 25 লিখবো, 5 দিয়ে ভাগ করব, যেটা উত্তর আসবে সেটা হচ্ছে আর লিখবো। আবার করব ওই সংখ্যাটাকে আমরা 25 দিয়ে ভাগ করব, এর ফলে যে ভাগফলটা আসবে, রিমাইন্ডার টিমাইন্ডার কোনো ব্যাপার নেই, শুধু ভাগ করতে করতে যাব, যেটা হবে সেইটা আসবে, সেইটা এই কোশেন্টটা যেটা আসবে কোশেন্টগুলোকে আমরা যোগ করবো। তাহলে 6টা হচ্ছে আমার জিরো আসছে, 6টা 5 আছে, তার মানে 6টা জিরো আসছে। আমার প্রশ্ন হচ্ছে 26 ফ্যাক্টোরিয়ালে কতগুলো জিরো আছে, 6টাই জিরো থাকবে, কারণ এই 6টা জিরো তার সঙ্গে আমার তো 26 গুণ হয়ে থাকবে, এটা মানে 25 ফ্যাক্টোরিয়াল ইন্টু 26, 26-এ তো কোনো 5 নেই, তার মানে জিরো তো বাড়বে না, 6টা জিরোই থাকবে। এইটা ক্যালকুলেট করব কি করে, এখান থেকে 5 করব, 26-এর সঙ্গে এখানে 25 দিয়ে ভাগ করব, 26-এর সঙ্গে এটাকে আমরা আরও করতে পারি 125। তো এখানে কোশেন্ট কত আসবে, কোশেন্ট এখানে আসবে, এগুলো সব হচ্ছে আমি কোশেন্ট নেবো, এগুলো সব কোশেন্ট নেবো, এগুলো সব কোশেন্ট থাকবে, ঠিক আছে। তাহলে এইটার কোশেন্ট কত আসছে 5, এটা থেকে কোশেন্ট কত আসছে 1, রিমাইন্ডার আসছে আমার কোনো সেই নিয়ে ভেবে লাভ নেই, 25কে ভাগ করলে 1 আমার কোশ্চেনটা আসছে, এইটাই আমার ইন্টারেস্টেড, এখানেই আমার দরকার। আর 26-এ 125 তো ভাগ যাবে না, কারণ এটা অলরেডি অনেক এটা ছোট 125-এর থেকে, সুতরাং এখানে কোশ্চেন জিরো, বাকিগুলো তো সব কন্ট্রিবিউশন কিন্তু জিরো আসছে, তাহলে টোটাল 6টা। সিমিলারলি আমরা বলতে পারি যে 100 ফ্যাক্টোরিয়ালে কতগুলো জিরো আছে, 100কে আমরা 5 দিয়ে ভাগ করব, সেটা থেকে যতগুলো কোশ্চেনটা আছে এটাই 25 করব, 100কে তো 125 ওর থেকে ছোট, সুতরাং এইখান থেকে কন্ট্রিবিউশন জিরো হবে, এখান থেকে কন্ট্রিবিউশন কত হবে 20, এখান থেকে আসবে 4, তার মানে টোটাল 24টা জিরো আসবে, 100 ফ্যাক্টোরিয়ালে 24টা জিরো আসছে, ঠিক আছে। তাহলে ইউনিট ডিজিটের এই কিছু কনসেপ্ট হচ্ছে আমাদের কাজে লাগবে। আর কিছু থাকতে পারে, এরকম অঙ্ক থাকতে পারে যেটা মাল্টিপল আকারে থাকতে পারে। ধরে নেওয়া যাক যে এরকম একটা দিয়েছে যে 11-র কিউব দিয়েছে আর 12-র স্কোয়ার দিয়ে দিয়েছে, বলছে এর লাস্ট ডিজিট কত। তো কোনো জিনিসের লাস্ট ডিজিট মানে সেইটাকে যদি 10 দিয়ে ভাগ করা হয়, সেই যে রিমাইন্ডার সেইটাই তার লাস্ট ডিজিট দেবে। আমরা একটু আগে রিমাইন্ডার ক্যালকুলেশন শিখেছি 10, কারণ কোনো সংখ্যার ধরা যাক গঠন এইরকম হয় এক্স ওয়াই, এটা কি হয় 10x প্লাস ওয়াই হয়। তাহলে আমি যদি এটাকে 10 দিয়ে ভাগ করি, এখানে তো রিমাইন্ডার জিরো আসবে, এখানে তো 10 আছে, হায়ার টার্মে আরও বেশি 100 আছে, 1000 আছে, সুতরাং এখান থেকে রিমাইন্ডার জিরো আসছে, কারণ একক স্থানের অঙ্কটাই যেটা রিমাইন্ডার এখানে আসছে, রিমাইন্ডারটা সেইটাই এর লাস্ট ডিজিট। তার মানে এরকম যখন গুণ আকারে থাকবে, তারা আমরা ইন্ডিভিজুয়াল রিমাইন্ডার ক্যালকুলেট করে এর লাস্ট ডিজিট বলে দিতে পারি, অথবা আমরা এর আলাদা করেও লাস্ট ডিজিট হচ্ছে বার করতে পারি, সেইগুলোকে গুণ করেও বলতে পারি। এখানে খুব সিম্পল, আমরা তো দেখতে পাচ্ছি যে 1-এর হচ্ছে লাস্ট ডিজিট আসে 1, আর 2-এর হচ্ছে এখানে 2 আছে, তাহলে এখানে 4, তার মানে উত্তর 4 আসবে। তো আমরা একটা রিমাইন্ডার মেথডে এখানে ক্যালকুলেট করে দেখি, এই জিনিসগুলোকে আমরা ইউনিট ডিজিট রিমাইন্ডার মেথডেও ক্যালকুলেট করতে পারি। তাহলে এখান থেকে আমার রিমাইন্ডার আসছে 1, এখান থেকে রিমাইন্ডার আসছে 2, এর 1 আসছে, এখানে 4 আসছে, তাহলে আলটিমেট রিমাইন্ডারটা আসছে 4। তার মানে ইউনিট ডিজিট হচ্ছে যেটাই রিমাইন্ডার সেটাই ইউনিট ডিজিট হবে 10 দিয়ে ভাগ করলে, তো এইটা আসছে 4, তাহলে লাস্ট ডিজিট 4। তো আমাদের ডাইরেক্ট ক্যালকুলেশনের সঙ্গে মিলছে, তাহলে আমরা এভাবেও করতে পারি, ঠিক আছে। এখানে আমরা আরেকটা অঙ্ক দিয়ে ইউনিট ডিজিটের আলোচনা শেষ করব। এটা পরীক্ষায় আসা একটা কমন অঙ্ক, একাধিকবার এসেছে। তো এখানে খুব বড় সংখ্যা দেওয়া আছে, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, আমরা তো আমাদের প্রসিডিওর জানি, 754-কে 4 দিয়ে ভাগ করব, এর রিমাইন্ডারটা কত আসছে দেখব। এর রিমাইন্ডার আসছে 7 18 72, 3 4 7 8 32, তাহলে 3। তার মানে আলটিমেটলি আমার এইসব দেখে কিছু লাভ নেই, এগুলোর কোনো দরকার নেই, আমার 7 টু দি পাওয়ার কিউব করলে এর যে লাস্ট ডিজিট আসছে সেটাই দেখব। তো 7 টু দি পাওয়ার কিউব হচ্ছে 343, তো 3 হচ্ছে এর 32 4, সরি এখানে রিমাইন্ডার কত এসেছিল, এখানে
3 4 এ 2, সরি এটা 2 আসছে, রিমাইন্ডার 2 আসছে, তাহলে এটা 7 স্কোয়ার, তার মানে এটা 49 আসছে, তার মানে লাস্ট ডিজিট 9, তাহলে এটা লাস্ট ডিজিট 9। তাহলে ইউনিট ডিজিটে আমরা বেশ কিছু কনসেপ্ট শিখলাম, বিভিন্ন টাইপের অঙ্ক দেখলাম, ফ্যাক্টোরিয়ালে শিখলাম, এমনি গুণ আকারে থাকলে কি করে ইউনিট ডিজিট বের করতে হয় সেখানে দেখলাম, আর কিছু প্রবলেম আমরা ওখানে দেখব, এখান থেকে খুব বেশি জটিল প্রশ্ন আসে না। ঠিক আছে, তাহলে ইউনিট ডিজিটে আমরা এখানে আলোচনা শেষ করলাম। এরপরে আমরা দেখব যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন থেকে কি কি প্রবলেম আছে। সমান্তর প্রগতি বলতে বোঝায় যখন কোনো নাম্বার একই ডিফারেন্সে, সমান ডিফারেন্সে বাড়তে বা কমতে থাকে, তখন তাকে আমরা সমান্তর প্রগতি বলি। ধরে নেওয়া যাক যে একটা সংখ্যা যদি থাকে a, তাহলে এইটা সমান অন্তরে বাড়ছে, ওই জন্য সমান্তর প্রগতি কথাটা। a প্লাস ডি, a প্লাস 2d, a প্লাস 3d এরকম চলতে থাকে, তাহলে ডি ঘর করে, ডি পরিমাণ করে এটা বাড়ছে, এটাকে বলে সমান্তর প্রগতি। আর এর আরেকটা আছে যেটা হচ্ছে এরা গুণ আকারে বাড়তে থাকে, এ তারপরটা এ ইন্টু ডি, তারপরটা এ ইন্টু ডি স্কোয়ার, এভাবে বাড়তে থাকে, সেটাকে বলে আমরা গুণোত্তর প্রগতি। গুণোত্তর প্রগতি আমরা অন্য চ্যাপ্টার আলোচনা করব, এখানে আমরা কেবলমাত্র সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন আলোচনা করছি। তো এখানে এইটা যদি ফার্স্ট টার্ম হয়, এটা যদি সেকেন্ড টার্ম হয়, এটা থার্ড টার্ম হয়, এটা যদি ফোর্থ টার্ম হয়, তাহলে এন এর টার্মটা হবে কি হবে, টিএন যদি আমরা এটাকে বলি, এ প্লাস এন মাইনাস 1 ডি। এন আর মাইনাস 1 নিয়েছি কারণ এইটা আমরা জিরোথ টার্মে ডি এর কন্ট্রিবিউশন 0, ওটা আমরা এ থেকে শুরু করেছি, তাহলে এখানে এন সমান 1 যদি বসাই তাহলে আমার এ আসছে, তাহলে আমার এই সিরিজটা ঠিকই আছে, আর আমার ইকুয়েশনটাই যে এটা লিখেছি এক্সপ্রেশনটাও ঠিক আছে। তো এখানে আরেকটা থাকে যে তাহলে লাস্ট টার্মটা কি হবে, লাস্ট টার্মটা এন এর ফাইনাল ভ্যালু বসালে, এন এর ফাইনাল ভ্যালু যদি আমি এন বলি, 1 2 করে বাড়ছে দিয়ে এন বলি, তাহলে এইটাকে লাস্ট টার্মটাকে আমরা এইভাবে লিখতে পারি, বা আমরা স্মল এন দিয়েই লিখি। তাহলে এর সামের ফর্মুলা আমরা এখানে লিখছি, এখানে এগুলো আমি কিছু আর প্রমাণ করছি না, জাস্ট লিখছি যে n/2 a প্লাস এল ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মে যোগ করে সেটার সঙ্গে n/2 দিয়ে গুণ করলে তাহলে আমরা সাম পেয়ে যাই। ঠিক আছে, তো এখানে এল এর ভ্যালু যদি আমরা এই ইকুয়েশন থেকে এখানে বসিয়ে দিই, তাহলে এটা আসছে 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এইটা আমার একটা দরকারি ফর্মুলা, এইটা আর এইটা। ঠিক আছে, তো এই সমান্তর প্রগতি কিছু ফর্মুলা গেল। তো সমান্তর প্রগতির আরও কিছু পরিচিত ফর্মুলা আমরা একবার দেখব। সমান্তরের আর কিছু ফর্মুলা আমরা দেখব, তার আগে এখানে আর কিছু সমান্তর প্রগতি পরিচিত ফর্মুলা যেগুলো লাগে সেগুলো আমাদের স্বাভাবিক সংখ্যার যোগফল, স্বাভাবিক সংখ্যার স্কোয়ারের যোগফল এবং কিউবের যোগফল, এগুলো লাগে, এগুলো সবারই পরিচিত। তো আমি একবার লিখে দিচ্ছি, স্বাভাবিক সংখ্যার যোগফল 1 প্লাস 2 প্লাস 3 করে n অবধি সংখ্যার যোগফল n ইন্টু n প্লাস 1/2, তেমনি এর স্কোয়ারের যোগফল স্বাভাবিক সংখ্যাগুলোর আপ টু n অবধি n ইন্টু n প্লাস 1, 2n প্লাস 1/6। আর কিউবের সমষ্টি সূত্রটা এটা হচ্ছে, এই যে প্রথমেরটা থাকে এইটার জাস্ট স্কোয়ার হয়ে যায়, স্কোয়ার হয় এটা, সরি। তো এইগুলো আছে, তো এর আরও হায়ারের আছে, জেনারেলিস্ট ফর্মুলা আছে, সেগুলো আমাদের এখানে জেনে লাভ নেই, সেগুলো কখনো লাগে না। তো আমাদের এই তিনটে জানলেই চলবে, কিন্তু এক্সামে এইগুলোর থেকেও যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেইটা হচ্ছে ইভেন স্বাভাবিক সংখ্যার ইভেন সিরিজের সাম আর অড সিরিজের সাম। অড সিরিজের সাম আপ টু n, যেখানে nটা এখানে অড থাকবে অবশ্যই, তো এইটার হচ্ছে সামের ফর্মুলা হচ্ছে n স্কোয়ার, আর এইখানে হচ্ছে ইভেন সিরিজের সামের n ইন্টু n প্লাস 1। এখানে একটা ব্যাপার খেয়াল করতে হবে, যখন ইভেন বা অড সিরিজ ক্যালকুলেট করবে তখন সবসময় মনে রাখতে হবে যে এইগুলোকে 1 থেকেই শুরু করতে হবে।
অডের ক্ষেত্রে এবং ইভেনের ক্ষেত্রে সবসময় 2 থেকে শুরু করতে হবে, তবেই এখানে বসতে পারবো। আমি বলছি যে 1 3 প্লাস যদি যোগ করি, এটা আসছে 9, 3খানা সংখ্যা আছে তাই 3 স্কোয়ার সমান 9 এসেছে। কিন্তু এটা 3 প্লাস 5 মানে যে কোনো 3কে নিয়ে নিলেই এন এর ভ্যালু জাস্ট ব্লাইন্ডলি বসিয়ে দিলেই হবে না, সিরিজটা কোথা থেকে হয়েছে সেইটা দেখতে হবে। ঠিক আছে, সেইটা এখানে কিন্তু এইটা আছে 9 আসছে না, বেশি আসছে, এটা 15 আসছে। তেমনি এখানে অডের ক্ষেত্রেও এইখান থেকে আমরা যদি 2 থেকে শুরু করতে পারি, এটা 1 থেকে শুরু করতে হবে কেয়ারফুলি। কোনো সিরিজের না থাকলে তাহলে আমরা যদি 3 5 7 এখান থেকে ক্যালকুলেট করতে বলে সেটা অ্যাকচুয়ালি আসবে n স্কোয়ার মাইনাস 1 এরকম। সেইটা আমার কেয়ারফুল থাকতে হবে যে ইনিশিয়াল টার্মগুলো আছে না নেই। তো এইখান থেকে এই প্রশ্নগুলোই করে। এর আমরা একটা কোশ্চেন দেখব, এটা একটা সালে আসা কোশ্চেন। এখানে তো ডাইরেক্ট চেয়েছে যে প্রথম 50টা ন্যাচারাল নাম্বার, অড ন্যাচারাল নাম্বারের সাম কত। তো এখানে আমরা তো n স্কোয়ার জেনেছি, তাহলে 50 স্কোয়ার সেটা হচ্ছে 2500, তার মানে 4-এরটা উত্তর। ডাইরেক্ট ফর্মুলা বেসড অঙ্ক পড়ে, এমন কিছু জটিল কিছু নয়। ঠিক আছে, তাহলে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আর বিশেষ কিছু আলোচনা করার নেই, এই কিছুই থাকো। আর যে কিছু অঙ্ক যদি থাকে সেগুলো আমরা প্রবলেমে হচ্ছে যখন থাকবে সেখানে আমরা দেখব। এরপরে আমরা আলোচনা করব একটা মেথড নিয়ে। মেথডটার নাম হচ্ছে বেস ভ্যালু মেথড। বেস ভ্যালু মেথডে আমরা দেখব যে কোনো প্রবলেমে একটা প্যারামিটার দু জায়গায় যদি কমন থাকে, সেই একটা প্যারামিটারের বেস করে আমরা ক্যালকুলেশন যদি এগিয়ে নিয়ে যাই, যে এক্সট্রা কিছু পরিমাণ এক্সট্রা কিছু কোয়ান্টিটি থাকবে, সেই এক্সট্রাটার উপর বেস করে আমরা প্রবলেমটা সলভ করতে পারবো এবং অথবা কিছু আমরা ফ্যাক্ট পাবো। ঠিক আছে, তো এইটাকেই আমরা হচ্ছে বলছি বেস ভ্যালু মেথড। তো এইটা আমি একটা এক্সাম্পল দিয়ে হচ্ছে বোঝাবো, একটা প্রবলেম কষবো, কষার মাধ্যমেই হচ্ছে আমরা বুঝবো। তো এখানে একটা প্রবলেম দেয়া আছে যে একটা হচ্ছে ফার্মে কাউজ আছে আর হেন্স আছে। তো কাউজ আছে আর তাদের হেড কাউন্টটা দিয়ে দিয়েছে, বলছে 180টা, তার মানে 180টা দুটোর সংখ্যা, কারণ হেড দুজনের একটা করেই আছে। আর লেগ আছে বলেছে 420টা লেগ হচ্ছে। এটা তাহলে যদি এখানে হচ্ছে হেনের হচ্ছে 2খানা পা আছে আর কাউয়ের হচ্ছে 4খানা পা আছে, গরুর 4টে পা, মুরগির 2টো পা, তাহলে ওই জন্যে এটা এমন কিছু সংখ্যায় আছে যেই জন্য এটা 420 আসছে। যদি দুজনেরই 2টো করে হচ্ছে পা থাকতো তাহলে এটা কিন্তু আসতো 180-র সঙ্গে আমি যদি 2 গুণ করতাম 360টা পা আসতো। কিন্তু তা আছে দেয়া আছে কত, 420টা, কারণ এইখানে এক্সট্রাটা আসছে এই গরুর এক্সট্রা 2টো পায়ের জন্যে। তো এইখানে এই থিওরিটার নামটা আমি কেন বেস ভ্যালু দিয়েছি একবার বোঝাচ্ছি। যে এই রকম ধরা যাক এটা লেগের হচ্ছে ব্লকটা দেয়া আছে, এখানে আছি, এটা হচ্ছে লেগের ব্লক আছে, এইখানে আছে, এদিকটা আছে কাউ আর এদিকটা হচ্ছে হেন। তো হেনের হচ্ছে 2টো পা আছে, আমি 2টো ব্লক এঁকেছি। কাউয়েরও টোটাল 4টে আছে, এখানে 1 2 3 4, তার মানে 2টো পা সব ক্ষেত্রেই কমান। 180 জনের জন্য 2টো পা আছে, তার মানে 360টা পা হবেই। এছাড়া কতগুলো রয়ে গেছে সেইটা আমি 420 থেকে যদি বিয়োগ দিই, 60টা পা এক্সট্রা হচ্ছে। এই 60টা পা কোথা থেকে এসেছে, এই 2টো ব্লকের কম্বিনেশনে, এই কন্ট্রিবিউশনে। তো এই 2টো ব্লক কিসের জন্য আছে, কাউয়ের জন্য আছে। তাহলে একটা কাউ যদি 2টো লেগ হচ্ছে কন্ট্রিবিউশন করে, তাহলে 60টা এক্সট্রা লেগ কন্ট্রিবিউশন করে, 2টো এক্সট্রা লেগ কন্ট্রিবিউশন করে যদি একটা কাউ, তাহলে 60টা এক্সট্রা লেগ কন্ট্রিবিউশন করতে কতগুলো কাউ লাগবে, 30টা, তার মানে 30টা কাউ আছে। তাহলে এইটাই হচ্ছে বেস। তাহলে বোঝা গেল যে এইখানে যে 2টো পা ধরে নিয়েছি এইটাই বেস ভ্যালু। এর উপরে কত আছে, এই বেস ভ্যালু ধরে আমরা 360 ক্যালকুলেট করেছি। 360 থেকে আমরা দেখছি যে অঙ্কে আরও 60টা এক্সট্রা আছে। এই 60টা কিসের জন্য হয়েছে, এই এক্সট্রাটার কন্ট্রিবিউশনের জন্য। সেইখান থেকে আমরা একটা কোয়ান্টিটি বের করেছি, তো এটাই উত্তর চেয়েছে। তাহলে কাউ হচ্ছে আছে আমার 30টা আর হেন আছে 150 150টা। তাহলে এখানে কাউ চেয়েছে, উত্তর হবে 30। ঠিক আছে, এই বেস ভ্যালুর বেস ভ্যালুর উপর নির্ভর করে আমরা এই রকম কিছু অঙ্ক করতে পারি। আরেকটা অঙ্ক পড়ে যেটা আমরা পরীক্ষাতেও কম্পিটিটিভ এক্সামেও আমরাও রিয়েল লাইফে ফেস করি,
ক্যালকুলেশনের জন্য, যে আমাদের মার্কস কী করে ক্যালকুলেট করতে হয়, যে আমরা হচ্ছে সঠিক মার্কসের জন্য পাই 2 নাম্বার, আর ভুল করলে পাই 0.5 হচ্ছে নেগেটিভ হয়, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি লস কত যায়, 2.5 নাম্বার। আমি যদি ঠিক করি 2, কিন্তু ভুল গেলে আমাদের বিয়োগ করতে হয় 2.5 নাম্বার, কারণ 5 তো নেগেটিভে 0.5 নেগেটিভের জন্য, আর 2 তো কোশ্চেনটা ইটসেলফ ভুল সেইটার জন্য। সেই সব অঙ্কগুলো এই বেস ভ্যালু মেথডে করা যায়, আর সিম্পল ইন্টারেস্টেরও কিছু অঙ্ক এই বেস ভ্যালু মেথডে করা যায়। তো আমরা যখন প্রবলেম করবো তখন আমরা বিভিন্ন চ্যাপ্টার, ওইগুলো চ্যাপ্টার থেকেও এইগুলো আমরা কভার করব নাম্বার সিস্টেম চ্যাপ্টারই। তাহলে নাম্বার সিস্টেমে থিওরির যে 12টা টপিক হয়েছিল সেইটা দুটো ভিডিওতে আমরা, যে 8টা টপিক ছিল সেইটা হচ্ছে আমরা কমপ্লিট করলাম। আর অনেক কিছু কনসেপ্ট শিখলাম, কিছু এলিমেন্টারি কনসেপ্ট, কিছু পরীক্ষায় কাজে লাগবে কনসেপ্ট। আর এরপরে আমরা হচ্ছে এর উপর বেস করে কিছু প্রবলেম কষবো 2টো পার্টে। সেই প্রবলেমটা আমরা 2টো পার্টে হচ্ছে 2টো পার্টে ভিডিও বানাবো। আর সব ওইগুলোর পরে অ্যাকচুয়ালি এক্সামে কি করে করতে হয়, কিছু শর্ট ট্রিক, হ্যাক্স, এই জাতীয় সমস্ত জিনিসগুলো, সেইগুলো পেন না ধরে কি করে ক্যালকুলেশন করতে হয় সেইগুলোর জন্য আমরা একটা সেপারেট ভিডিও বানাবো। ঠিক আছে, তাহলে এইটা এই করে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে। তাহলে এই চ্যাপ্টারে এখনও 3টো ভিডিও তৈরি হবে। তাহলে ঠিক আছে, এই ভিডিও এখানেই আমরা সমাপ্ত করছি।